ডিনারের বাজেট নাই রে কলা রুটি কই রে নিজে ডিমটাই দিছে জাহাঙ্গীর ভাই কলা রুটি নাই রে হয়ারিস কলা রুটি সবাইকে আমন্ত্রণ জানিয়ে ওপেন করছি জাহাঙ্গীরের ডিমের দোকান। প্রত্যেক পারফর্মারের ইচ্ছা ছিল, একটা ড্রিম ছিল যে তারা গ্রুমিং হাউসে যাবে, ভালো মন্দ খাবে, পারফরমেন্স দেবে, ধুমধারাক্কা উইন করবে। কিন্তু ওরা ওখানে গিয়ে দেখলো সেটা অ্যাকচুয়ালি তাদের জন্য ডিম ল্যান্ড। সেখানে প্রত্যেকটা পারফর্মারকে শুধু ডিম খাওয়ানো হয় প্রত্যেক দিন। সেখানে একটা পত্রিকা চলে, সেটাও নাকি ডিম প্রতিদিন। পারফর্মাররা বলেছিল যে আমরা একটু ভালো করতে চাই, এক কাজ করেন আমাদের বিনোদনের ব্যবস্থা করেন। শুধু খাওয়া দাওয়া দিলে কি হয়? না না। জাহাঙ্গীর ভাই বললো সিনেমা হলে যেতে হবে না, এক কাজ কর মার্সেল এলইডি টেলিভিশন, সেটা খুব স্মার্ট, সেটাতে ইউটিউবে গেলে সিনেমা দেখতে পারবি। সিনেমা দেখালো সেটা অনন্ত জলিলের সেই বিখ্যাত সিনেমা ডিমডা দে। ওকে, আমরা সিনেমায় যেহেতু ঢুকে পড়েছি, আজকে আমাদের এই অনুষ্ঠানে সবচেয়ে ডিমান্ডিং জাজ রয়েছেন, ডিমান্ডিং হিরো আমির খান, বিশিষ্ট ডিম ব্যবসায়ী। ও পাশে রয়েছেন ডিম্বাকৃতি বিচারক তুষার খান, আর মাঝখানে যিনি রয়েছেন আমাদের সবার ডিম গার্ল শবনম ফারিয়া। এর পাশে আমাদের রাবার ব্যান্ড রয়েছে, তারা ধুমধারাক্কা মিউজিক দেবে যেন কারো ডিমোশন না হয়। আমাদের মেন্টরদের জন্য জোরে একটা হাততালি। আচ্ছা, ডিমকে কার এলাকায় কি বলে? কার এলাকায় কি বলে ডিমকে? ডিমকে তো ডিমই বলে। কারো অন্য এলাকায় বয়দা। কি বলে? বয়দা। বয়দা, আচ্ছা ওকে। তোমাদের এলাকায়? আমার এলাকায় আন্ডা বলে। আন্ডা বলে। আর ডিম যে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় সেটাকে বলে আন্ডার ওয়্যার। আর কার এলাকায় কি বলে? কার এলাকায় বলে আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, আর কি বলে? কার এলাকায় কি বলে? নীলফামারীতে বলে ডিমা। ডিমা? হ্যাঁ, ডিমা ডিমলা। ডিমের দাম কেন বেড়েছে জানেন? কেন? ডিমের ডিমান্ড বেড়েছে কারণ ওদিকে রিমান্ড খুব বেড়েছে। ওখানে সবচেয়ে বেশি ডিম ব্যবহার করা হয়। আর কারো এলাকায় কি বলে? ভাই আপনাদের এলাকায় কার বাড়িতে কি বলে? ডিমই শুনে এসছি ছোটবেলা থেকে। আর কিছু না? আর কিছু না। ডিমের কোন ইয়েটা পছন্দ আপনাদের? মানে ডিম মানে অনেক রকম ভাবে ডিম খাওয়া যায়, কোনটা পছন্দ? আমার ডিম ভাজিই ভালো লাগে। ভালো ভালো। বলে রাখি আজকে কিন্তু ফ্রাইডে, সো ডিম ভাজা হবে। আপনার কি ভালো লাগে? আপনার কি ভালো লাগে? আমার হাফ বয়েলড ডিম। হাফ বয়েলড ডিম, ওকে, মানে ফুল সিদ্ধ না, হাফ সিদ্ধ। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বাংলাদেশের প্রসিদ্ধ কমেডি শো মার্সেল প্রেজেন্টস হাসো। এবং বলে রাখি এটা কিন্তু মুরগির ডিম না, এটা হচ্ছে হাঁসর ডিম। তুষার ভাই, আপনার ডিমের কোন এটা পছন্দ, রেসিপিটা পছন্দ? আমার ডিমের হালুয়াটা অনেক মজা। ডিমের হালুয়া এটা? হ্যাঁ। ডিম দেয়, হ্যাঁ, অল্প একটু ময়দা দেয়, চিনি দেয়, ঘিয়ের মধ্যে জাস্ট ভাজে। ওকে, আমরা আজকে ডিমের রেসিপি করে দেখাবো। একটা জোরে হাততালি। বলে রাখি আজকের এপিসোড উইনার পাবে মার্সেলের তরফ থেকে আকর্ষণীয় একটি ফ্রাই প্যান ডিম ভাজার জন্য।
সেই সাথে এক খাঁচি ডিম। একটা জোরে হাত তালি। এবং বলে রাখি, যে হবে একবারে ফাইনালে উইনার, একবারে যে উইনার হবে তার জন্য থাকবে মার্সেলের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ তাকে মার্সেল দেবে 3 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ তার জন্য থাকছে মার্সেলের পক্ষ থেকে 2 লক্ষ টাকা। আমার বাবা মা চেয়েছিল যে আমি যেন ক্লাসে গিয়ে আমি যেন সবসময় ভদ্রভাবে থাকি, কোনো দুষ্টুমি না করি। এই জন্য কি করতো, আমার মা আমাকে স্কুলে যাওয়ার আগে একটা করে ডিম দিত, যে এই ডিমটা যদি সহি সালামতে বাড়িতে ফেরত আসে তাহলে বুঝবো কোনো দুষ্টুমি বাদরামি করিস নি। আমি গিয়ে একদিন চুপচাপ ছিলাম, নড়াচড়া করা যাবে না, কারণ ডিম ছিল পকেটে, যদি আরেকটার সাথে ধাক্কা লেগে যদি ফেটে যায়। তারপরের দিন থেকে বুদ্ধি করে 3-4 দিন 5 দিন পর দুষ্টুমি ঠিক করেছি, বাড়িতে এসেছি, বাবা মা খুব খুশি, কারণ আমি ডিম সিদ্ধ করে নিয়ে গিয়েছিলাম। ওকে, ডিম নিয়ে আরও কথা হবে, কিন্তু তার আগে আমাদেরকে যারা সুন্দরভাবে সাজিয়েছে তাদের অনেক ধন্যবাদ দিতে চাই। আমাদের কস্টিউম স্পন্সর টাসেলো, এরিট লাইফস্টাইল এবং 12 ক্লথের জন্য হাততালি। ওকে, ডিমের ব্যবসা আজকে চলবে। ডিমের সিন্ডিকেট আমরা ভাঙতে না পারি, এখানে ডিম ভাঙা হবে, ফ্রাই করা হবে। আমি চাই যে এই জাহাঙ্গীর ভাইয়ের ডিমের দোকান একটু সাইডে থাকুক। প্লিজ কেউ এসে একটু হেল্প করো, দোকানটা একটু সাইডে নিয়ে আসতে, আমরা এখানে আগে অন্য ব্যবসা শুরু করব। প্রথমে আসছে চট্টগ্রাম থেকে রাবেয়া জামান অ্যাঞ্জেলা। হাসো 7 জমে গেছে, সবাই বলছে ধামাকা। আজকে হাসর মঞ্চে আমি বাংলা সিনেমার নায়িকা। সিনেমার নায়ক যতই গরিব হোক, নায়িকা জড়িয়ে ধরলে বিদেশে নাচতে যাবেই। সবচাইতে বড় বলদ হিরো কাকে বলে? কাকে কাকে? যে হিরো নিজের বাসর ঘরে না গিয়ে স্টানম্যান বা ডামি পাঠায়। সেদিনের ভাইরাল নিউজ, এয়ারপোর্টে 70 কেজি হিরোইন আটক। এই খবর শুনে দেশের সব রিপোর্টার এয়ারপোর্টে চলে এলো নিউজ করতে। গিয়ে তো সবাই অবাক, দেখে আটক শব্দ ফারিয়া। সেদিন ফারিয়া আপু আমাকে বলছে, জানিস অ্যাঞ্জেলা, আজকালকার মেয়েগুলা কি বেহাইয়া, লজ্জা শরম নাই। ফেসবুকে একটা ছেলের সাথে 2 দিন কথা হতে না হতেই সিনেমা দেখতে চলে যায়। এই শুনে আমি বললাম, হ্যাঁ আপু, আমিও এগুলো একদম পছন্দ করি না। আমি আমার সিনেমার প্রডিউসারের বন্ধুর সাথে মাঝে মাঝে লং ড্রাইভে যাই, তাতেই আমার কি লজ্জা পায়। একদিন পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে গিয়ে খুব বিপদে পড়ে গিয়েছিলাম। ফর্মের এক জায়গায় জিজ্ঞেস করা হলো, আবেদনকারী বিবাহিত, অবিবাহিত নাকি ডিভোর্সি? আমিন ভাই, আমি অনেক চিন্তা করে লিখলাম 3টাই। আমি একটা কথা বলার টিয়া পাখি পুষতাম। আচ্ছা। আমি যখনই ঘরে ঢুকতাম, টিয়া পাখিটা আমাকে দেখে বলতো, হাই হিরোইন। যখন আমি ঘর থেকে বের হতাম, টিয়া পাখিটা আমাকে বলতো, বাই হিরোইন। একদিন আমি মেকআপ ছাড়া ঘরে ঢুকেছিলাম, টিয়া পাখিটা আমাকে দেখে বলল, চোর চোর চোর। একদিন আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার সাহেব, আজকাল অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি, কোনো কিছুই আর ভাল লাগছে না। ডাক্তার আমাকে পরীক্ষা করে বলল, শরীর আপনার ভালোই আছে, তেমন কোনো রোগ নেই, আসলে আপনার দরকার হচ্ছে চেঞ্জ। এই শুনে আমি বললাম, গত 2 বছরে 5টা কাজের লোক, 4টা বাড়ি, 3টা গাড়ি, এমনকি 2টা স্বামীও চেঞ্জ করেছি, আর কত চেঞ্জ করব। একদিন শুটিং শেষে ডিরেক্টর সাহেবকে বললাম, স্যার, আপনি যে কস্টিউমগুলো দিয়েছিলেন ওইগুলোর মধ্যে থেকে ওই লাল কানের দুলজন আমার খুব পছন্দ হয়েছে, ওইগুলো রেখে দিতে চাই, টাকা দিতে হবে? না 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 না, তুমি যখন চাইছো দাম হিসেবে 5টা হামি দিলেই হবে। আচ্ছা আচ্ছা, আর ওই সবুজ লেহেঙ্গাটাও খুব পছন্দ হয়েছে, টাকা দিতে হবে? না 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 না, তুমি যখন চাইছো দাম হিসেবে 10টা হামি দিলেই হবে। ঠিক আছে, তাহলে ওগুলো প্যাক করে আমার অ্যাসিস্ট্যান্ট বিলকিস খালাকে দিয়ে দিন, আর বিলকিস খালা দামটা দিয়ে দিও। সব শেষে একটা কথাই বলবো, সকল নায়িকা চায় তার জীবনে ভালো নায়ক আসুক, কিন্তু বাস্তবে নায়করূপী অনেক ভিলেন ঢুকে জীবনটাকে তছনছ করে দেয়। তাই সকল নায়িকাদের প্রতি একটাই অনুরোধ,
নায়ক নির্বাচন করার সময় নিজেকে নায়িকা হিসেবে নয়, ডিরেক্টর ভাবুন। শুরুতে কি নায়িকা বলবে? অ্যাঞ্জেলা, তুমি আমার ওয়েট জানলা কিভাবে? এটা তো একটা খুব গোপন জিনিস। গেস করেছি। ইটস নাইস, ভালো ছিল, বেস্ট অফ লাক। ওজন কত? আমি মিস করে গেছি। 70 কেজি। 70 কেজি, তাই? কি মিল। ওকে, তুষার ভাই। ভালো ছিল, রিল্যাক্স ছিল পারফরমেন্সের সময়, খুব ভালো ছিল। আমিন ভাই, এর নায়িকার এক্সপ্রেশন কেমন ছিল? অ্যাঞ্জেলাকে দেখতে আজকে মানে ফিল্মের নায়িকাদের মতোই লাগছে। থ্যাংক ইউ। অনেক স্মার্ট লুক এবং পারফরমেন্সও অনেক স্মার্ট ছিল, অনেক সুন্দর ছিল, অনেক এনজয় করেছি। বেস্ট অফ। ওকে রাবেয়া, মানে অ্যাঞ্জেলা, ওই যে সবার জীবনে এরকম স্বপ্ন থাকে যে আমিন খানের মতো একটা নায়ক জীবনে চুজ করবে, কিন্তু হঠাৎ করে জীবনে ইশতিয়াক ভাইয়ের মতো লোক চলে আসে। So, সাবধান, একটা জোরে হাততালি হোক রাবেয়া। ওকে, একটা প্রত্যেকে বলে রাখি যে প্রত্যেক পারফর্মার কিন্তু তৃতীয় রাউন্ডে চলে এসছে। প্রত্যেকে 2 বার করে পারফরমেন্স করবে এবং তারপরে এলিমিনেশন হবে। সো প্রত্যেকের জন্য 2 বার করে সুযোগ থাকছে। এই সুযোগ প্রত্যেক পারফর্মারকে কাজে লাগাতে হবে। আমরাও কাজে লাগাতে চাই আমাদের সময়কে। আমাদের প্রসিদ্ধ এই অনুষ্ঠান, আর আমার হাতে সেদ্ধ ডিম। খালি শুধু ডিমের দোকান করলে হবে, আমাদের বিচারকদের খাওয়াতে হবে না? বাংলাদেশের প্রসিদ্ধ বিচারক রয়েছে, তাদের জন্য সিদ্ধ ডিম। প্লিজ এই ডিমগুলো আপনাদের জন্য। সত্যি সত্যি ভালো ডিম। আমি তখনই এটা দিয়ে দেওয়া লাগতো। নায়িকার জন্য একটা ডিম। এটাকে জাহাঙ্গীর ভাই আজকে নাস্তার জন্য দিয়েছে। বুঝতে পারার জন্য একটা ধন্যবাদ। এবং আমি বললাম যে এরকম একটা ডিম নিয়ে কিছু করা যায় কিনা। জাহাঙ্গীর ভাই বললো এক কাজ কর, তুই মাথা গুনে ডিম নিয়ে আয়, ওই ডিম দিয়েই বিকালবেলা নাস্তা হবে, ওই ডিম দিয়ে শুটিং হবে। আচ্ছা, নায়িকা যখন অ্যাক্টিং করলো, আমার হঠাৎ করে একজনের নাম মনে পড়ে গেল। সেটা হচ্ছে, সে এক নায়িকা ছিল না, নাম ছিল ডিম্পল। ডিম্পল একটা জোরে হাততালি হোক, মনে পড়েছে আমার। এবং বলে রাখি, একটা মুরগি যখন সদ্য যৌবন প্রাপ্ত হয় তখন তার গালে যেটা বের হয় সেটা হচ্ছে ডিম্পল। মুরগি তো তাই হবে নাকি? ডিমগুলো এখনই খাবেন নাকি পরে? খাওয়া শেষ? ডিম খায় খোসা থাকে। ওকে, খোসা পড়ে থাক, কিন্তু আমরা পরের পারফর্মারকে ডেকে নিতে চাই। সে আসবে বরগুনা থেকে, আমাদের পিচ্চি পারফর্মার, কিন্তু যার সোল অনেক বড়। আসবে মোহাম্মদ মহিবুল্লাহ। আসসালামু আলাইকুম জাজেস, রনি চাচ্চু, ফারে ম্যাডাম। আধা ঘন্টা ঝাড়ু দিয়ে পিটানোর পর বুঝতে পারলাম ওটা আসলে তেলাপোকা না, লিচুর বিচি। আমিন স্যার, আমার ক্লাসে স্যারে কি পড়ায় তা আমি বুঝি না। আমার বন্ধু সেও বোঝে না, তারা বোঝে তাও বুঝি না। আমরা যে বুঝি না এটা স্যারেও বুঝে না। ফারি ম্যাডাম, একটা পরামর্শ দিই, ফেসবুক পোস্টে 2-3টা বানান ভুল রাখবেন, দেখবেন 2-3টে কমেন্ট এমনিই বেশি আসবে। সেদিনকে আম্মু আমাকে ডেকে বলে, মহিবুল্লাহ তুই রাতের ওষুধ খাও নাই? আমি বলি এই তো সকালে খেয়ে ফেললাম। রাতের ওষুধ সকালে খেলে হবে? আমি বলি ওষুধ কি আর জানে, এখন রাত না সকাল। আমাদের ইশতিয়াক চাচ্চুর মাথায় একটা মশা এসে বসছে, তাড়াতাড়ি নাকি আর একটা মশা এসে বসছে, বসে বলে বাহ তুই ভালোই একটা ঘর বানিয়ে ফেললি তো। এই শুনে প্রথম মশাটা বলে, ঘর কই বানালাম, সবে তো জমি কিনলাম। আমি নিজেকে কখনো খারাপ ভাবি না, কারণ খারাপ ভাবার জন্য প্রতিবেশীরাই রয়েছে। আমাদের জাহাঙ্গীর চাচ্চু অনেক কিপটা। সে উপরওয়ালার কাছে বলে, হে উপরওয়ালা, আমি যেন লটারিতে 50 লক্ষ টাকা পাই। সে এই কথা দিন রাত সকাল বিকাল সবসময় বলে, বলতে বলতে
একদিন উপরওয়ালা অতিষ্ঠ হয়ে নিচে নেমে আসছে। নিচে নেমে জাহাঙ্গীর চাচা একটা চর দিয়ে বললো, হে জাহাঙ্গীর, তোমার এই দোয়া অনেক আগেই কবুল হয়েছে, এখন তো 10 টাকা দিয়ে লটারির টিকিটটা তো কেন। ওকে মহিবুল্লাহ, আশপাশের যারা ছোট ভাই বোন কি বলছে তোমাকে? তোমার প্রোগ্রাম দেখে? হ্যাঁ দেখে। কি বলে? তারা বলে অনেক ভালো, আর আরো ভালো করতে হবে। আরো ভালো করতে হবে। আর তারা বলে তারা হাসো, মানে কি তারা দেখে মজা পায়, তারা ছোট আর যুক্তিগুলো তারা এনজয় করতে পারে। এনজয় করে। একটা জোরে হাততালি। ওকে, শুরুতে আমিন ভাই বলবে। মহিবুল্লার পারফরমেন্স যে এত ডেভেলপ হয়েছে আমি অবাক হয়ে গেছি, অসাধারণ ছিল মহিবুল্লাহ, খুব এনজয় করেছি। শবনম ফারিয়া, আপনার কেমন লেগেছে? মানে ওকে কি জাজ করব? মহিবুল্লাহকে একটা অফার দিয়েছি আজকে আমি, সেটা হচ্ছে ওর যদি কখনো মনে হয় যে ওর বাবা মা চেঞ্জ করতে চায়, আমি হচ্ছে ওর ফার্স্ট অপশন। দুইটা তো একসাথে আপনি তো হতে পারবেন না, মানে কি কি চেঞ্জ করবেন মা? হ্যাঁ বলো বলো, কি চেঞ্জ করবা মা? ওই দেখো তোমার বাপ বলছে, বল মহিবুল্লাহ বল, তোমার বাপ খুশি হয়ে যাবে, বলো কি চেঞ্জ করতে চাও, বলো 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 না। না, ও আপাতত মা চেঞ্জ করবে, তারপর দুজন মিলে একটা বাবা খুঁজে আনবো, সমস্যা নাই। আরে এমনকি এই অফারটা আমি পেলে আমিও লুফে নেব। খুব ভালো ছিল, খুব ভালো ছিল, কারণ ও এনজয় করে, ওর আর স্টেজ ফিয়ারটা একদমই নাই, যেটা ওয়ান্ডারফুল একটা ব্যাপার। সো ও এনজয় করে দেখে আমরাও এনজয় করি। খুব ভালো ছিল, খুব ভালো। আর খুব বুদ্ধিদীপ্ত ছিল, আর মহিবুল্লাহ যেরকম সুইট সেরকম সুইট পারফরমেন্স ছিল, খুব ভালো ছিল, খুব ভালো। মহিবুল্লার জন্য আজকে ছোট্ট একটা গিফট আছে, আসো মহিবুল্লাহ। যাও একটা দিন। ওকে, বলে রাখি যে যাদের পারফরমেন্স ভালো হবে তাদের জন্য তো পুরস্কার থাকছে, এছাড়াও তারা যেন আরো ভালো পারফরমেন্স দেয় এজন্য তাদের জন্য থাকবে স্পেশাল ডিম থেরাপি। জাহাঙ্গীর ভাই ওদিক থেকে বলছে আমাকে যে ও যেহেতু একটা ডিম পেয়ে গেল, তাহলে বিকেলে কেউ যেন ওকে আরেকটা ডিম না দেয়। জাহাঙ্গীর ভাই এটা কিন্তু গিফট পেয়েছে, আপনি আরেকটা ওকে দিবেন রাস্তায়। একটা জোরে হাততালি ওর জন্য। থ্যাংক ইউ। যাও ওখানে ফিরে। আমার লাইফের, আমি জানি না কারোর জীবনে এটা ঘটেছে কিনা, আমার শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতির মধ্যে একটা হচ্ছে যে পুকুর ধারে অনেক হাঁস বসে থাকতো এবং সেই হাঁস আমি তাড়াতাম। সব হাঁস পানিতে নেমে গেলে হঠাৎ করে কোনো না কোনো জায়গায় দেখতাম যে একটা ডিম পড়ে আছে। তারপরে কলমির মধ্যে খুঁজতে খুঁজতে দেখি যে 4টা ডিম। আমার লাইফের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটা। আমি জানি না যে কেউ এরকম পুকুর ধারে কারো কোনো সৌভাগ্য হয়েছে না। তো শৈশবের কথা অনেক কিছু মনে পড়ছে। একটা জোরে হাততালি হোক। শৈশবের স্মৃতি আসলে মনে পড়ে অনেকভাবে। ছোট বাচ্চাকে দেখলে কিংবা নিজের এলাকার নাম শুনলে কিন্তু শৈশবের স্মৃতি মনে পড়ে, যে সেই এলাকায় ঘুরেছি, সেই পুকুর ধারে সেই জায়গায় ঘুরিয়েছি। মনে করিয়ে দিতে চাই আমিন ভাইকে আরও শৈশবের স্মৃতি, কারণ এবার আসবে সাতক্ষীরা থেকে আমিন ভাইয়ের এলাকা থেকে এনামুল হক। কারোর কাছে 1 টাকা হবে? 1 টাকা? 1 টাকা পকেটে একটা টাকা নাই, আমার পারফরমেন্স দেখতে আসছে। আমার রিচ কিড না, আমার রিচ, এটা আমার একটা রিচ কিড গার্লফ্রেন্ড গিফট করছে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। ও সরি, আইফোনটা হাতে নিয়েই সালামটা দিয়ে ফেলছি। আসলে আমার এরকম আইফোন অনেক আছে, বাট আমি শপ করি না। শপ করি, আমি শার্ট চেঞ্জ করার মতো গাড়ি চেঞ্জ করি, বাট আমি শপ করি না। আমার বাপের এত টাকা এত টাকা এত টাকা যে গুনতে গুনতে থুতু শেষ হয়ে যাবে, টাকা শেষ হবে না। তো গরিব মানুষের বাসায় বাল্ব কেটে গেলে তারা কি করে? তারা ওই বাল্বটা খুলে যেখান থেকে ওইটা কিনছে তাদের ওইখানে যে অনেক ঝগড়াঝাটি কইরা ওইটা চেঞ্জ করে নিয়ে আসার চেষ্টা করে। মধ্যবিত্তরা কি করে? তারা ডিরেক্ট একটা নতুন বাল্ব কিনে নিয়ে আসে।
আর আমার ফ্ল্যাটে যদি বাল্ব কেটে যায় তো আমি কি করি জানেন? পুরো ফ্ল্যাটটাই চেঞ্জ করে ফেলি। গরিব মানুষ সময় দেখে সূর্য দেখে, আর মধ্যবিত্তরা সময় দেখে ঘড়ি দেখে, আর আমি রিচ কিড। তারেক, আমার যা রোলেক্সে দেখতো কয়টা বাচ্চা। তো আমাদের কাছে অ্যাসেট, লাইবিলিটি এইসব শব্দের না অন্যরকম মিনিং আছে। আচ্ছা, ধরেন কোনো পার্টিতে তুষার ভাইয়া মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, তাকে বাসায় পৌঁছায় দিয়ে আসার দায়িত্ব হচ্ছে আমার কাছে লাইবিলিটি। আর ঠিক একই পার্টিতে শাবনাম আপু বেহুশ হয়ে পড়ে আছে, উনি হচ্ছে আমার কাছে অ্যাসেট। সেদিন আমার অ্যাসিস্ট্যান্ট তারেক আমার কাছে এসে বলতেছে যে স্যার এইবার ভ্যালেন্টাইনে ভাবিকে কি গিফট করবেন? তো আমি তাকে বললাম যে একটা ডায়মন্ডের ইয়াররিং আর একটা মার্সিডিজ কার গিফট করবো। সে আমাকে জিজ্ঞেস করলো যে এত কিছু রেখে ইয়াররিং আর মার্সিডিজ কার কেন? তা আমি তাকে বুঝাই বললাম যে ইয়াররিংটা প্রথমে গিফট করব, পছন্দ হইলে হইল, না হইলে সে মার্সিডিজ কারে যেয়ে চেঞ্জ করে নিয়ে আসবে, সিম্পল। তো এবার তুই কি দিতেছিস তোর বউরে? তো সে আমাকে বললো যে আমি এক জোড়া স্যান্ডেল আর 1 কেজি মুড়ি। তা আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে 1 কেজি মুড়ি আর এক জোড়া স্যান্ডেল কেন? তো সে আমাকে বললো যে আগে স্যান্ডেল গিফট করব, পছন্দ হইলে হইল, না হইলে মুড়ি খা। তো সকল মেয়েদের উদ্দেশ্যে বলতেছি যে বিয়ে করতে হইলে আমার মতো রিচ কিডরাই বিয়ে করেন, কারণ বিয়ের পরে তো কান্না করতেই হবে। তো রিক্সায় কান্নার থেকে BMW-তে কান্না অনেক বেটার। দারুণ দারুণ দারুণ। আমিন ভাইয়া, আজকে আমি গরিব বলে এখানে পারফরমেন্স করতে আসছি। আসলেই যদি রিচ কিড হইতাম না, তাহলে আমার কোনো অ্যাসিস্ট্যান্ট পাঠাই দিতাম পারফর্ম করার জন্য। আসলে এই পারফরমেন্সটা আমার ছিল না, এটা ছিল সাউন্ডার পারফরমেন্স। সে আমাকে পাঠাইছে তার হয়ে পারফর্ম করে দেওয়ার জন্য, কারণ তার পারফরমেন্স সব জায়গায় খুব খারাপ। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস মাই আমি একটু চেক করতে চাই, এখানে একটু দেখতে চাই। রিচ ম্যান, রিচ ম্যান। ওকে এনামুল, একটা ফায়ার আজকে তোমার জন্য হয়। থ্যাংক ইউ। পারফরমেন্সের এতটাই চেঞ্জ এবং কম্পিটিশন জেতার জন্য যে জেদ, প্রিভিয়াস পারফরমেন্সের সাথে আজকের পারফরমেন্সের কোনো মিল নেই। টোটালি ডিফারেন্ট একটা এনামুলকে আজকে আমরা দেখলাম, এবং এন্ট্রি থেকে এন্ড পর্যন্ত সে পুরোটাই ক্যারেক্টারের মধ্যে ছিল। ফুল ড্রেস আপ থেকে শুরু করে অ্যাটিটিউড, এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ওর ফিনিশিংটা। একদম একটা পারফরমেন্সের ফিনিশিং, সংলাপ, ফিনিশিং, বডি, অ্যাটিটিউড একদম এক্সিলেন্ট ছিল, যেটা দেখে মনে হয়নি যে ও এখানে কম্পিটিশন আসছে। মনে হচ্ছে অডিয়েন্সের সামনে কোনো 5 স্টার হোটেলে বা কোনো একটা প্রোগ্রামের মধ্যে সে পারফর্ম করতেছে। এটা খুবই প্লাস একটা জিনিস। এবং এন্ট্রির পরে তুমি যে ধরছো পারফরমেন্সটা, এটার মধ্যে একটা ভিন্নতা ছিল, অসাধারণ ছিল। ভেরি গুড। ওকে, রিচ ম্যান সবচেয়ে যিনি পছন্দ করেন শবনম ফারিয়া। হ্যাঁ, শিওর। হ্যাঁ, বললাম, দেখো আমি বললাম। আমি হার্ট দেওয়ার পর সবসময় হচ্ছে রনি ভাই হাক করে, এটা হচ্ছে আমার তরফ থেকে ওই কাজটা করে। থ্যাংক ইউ। হ্যাঁ, ছবি বানিয়ে নিও ফারিয়ার, যখনই হার্ট দেবে তুমি এটা মুখে নিয়ে তারপরে ডান্স করো, ঠিক আছে? তোমার রিচ গার্লফ্রেন্ড সানগ্লাস গিফট করেছে না? সানগ্লাসটা আমার ছিল। ও মাই গড, বুদ্ধিটা করা হয়েছে অনেক আগে। হ্যাঁ, বাহ 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 বাহ, পাওয়ার আছে কিন্তু। ও রিস্ক হয়ে গেল। এনামুল খুব ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। খুবই নতুন ছিল, ফ্রেশ ছিল প্রত্যেকটা জোক, সো আমি খুবই এনজয় করেছি। আর ভাইয়াও যেটা বলছিল,
ওর যে পারফরমেন্সের চেঞ্জ, যে কনফিডেন্সটা ওর জাস্ট থার্ড পারফরমেন্সে এসছে, ইট অ্যাকচুয়ালি টেক্স টাইম, বাট ওর ইমপ্রুভমেন্টটা খুব ফাস্ট হচ্ছে। ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। এখন বলবে সত্যিকারের আরেকজন রিচ ম্যান তুষার খান। আমি প্রায় যেটা বলি, আজকে ফারিয়াও এটা বলে যে ভাইয়া যেটা বলছিল, আমিন এত কিছু বলে তখন আর বলার কিছু থাকে না, ও একটু কম করে বললো বন্ধুর পরে। আপনাদের অনেক আছে, অনেক তো বলবেন। না, খুব ভালো ছিল। তুমি যেরকম এনজয় করেছো আমরাও সেরকম এনজয় করেছি, এবং খালি আমরা জাজরা না, প্রত্যেকে এখানে যারা আছে খুব ভালো ছিল। এরপর আরও অনেক ভালো হবে, ওয়েট করছি। ইনশাল্লাহ। ওকে, তুমি তো কি রিচ ম্যান, হ্যাঁ? কি নেই আমার? বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সুন্দর চেহারা, এসব ছাড়া কি নেই আমার? তো আমরা কয়েক ভাই আমাদের ছোটবেলায় ডিম ভাজি করে যে ভাগ করে দিত, আমি জানি না আপনারা এরকম ভাগাভাগি করে খেয়েছেন কিনা। তো সেই সময় একটু আফসোস হতো যে ডিম ভাজি করে দিচ্ছে। পরে বড় হওয়ার পর জায়গা ভাগ করছে, ওই ডিমের ভাগের চেয়েও ছোট। ওকে, আমি এটা পড়ে থাকতে চাই এবং আমি দেখতে চাই যে আসলে এই গ্লাসের মধ্যে দিয়ে দেখলে আসলে দুনিয়াটা কেমন লাগে। ওকে, আজকে আমরা আছি হাসর ডিমের দোকানে। আচ্ছা, আপনাদেরকে আমি এবার শেখাবো ডিমের ঘরের নামতা। ডিমের ঘরের নামতা। ওকে, ডিমের নামতা কে পারবে? চেষ্টা করবেন কেউ? ডিমের ঘরের নামতা। ডিম একে ডিম, হ্যাঁ। ডিম দোকানে ডিম, হ্যাঁ। 3 ডিমের ডিম, হ্যাঁ। 4 ডিমের ডিম। ওই হলো না, এই 4 ডিমে ভুল করে মানুষ। 4 ডিমে ডিমেরকে ডিম, ডিম দুগুণা ডিম, 3 ডিমে ডিম, 4 ডিমে ডিমা ডিম, ডিমা ডিম, ডিমা ডিম, হেই ডিমা ডিম, ডিমা ডিম। আচ্ছা, এই যে আমরা ডিম নিয়ে এত কথা বলি যে ডিমের দাম এত কেন? ডিমের দাম কি আসলেই বেশি? ডিমের দাম কি বেশি মনে হয়? হ্যাঁ, একটা ডিম, এটা শুধু ডিম না, এটা একটা মুরগির সারা দিনের ইনকাম। হ্যাঁ, এই একটা ডিম পারতে গিয়েও নিজের ফিগারটা নষ্ট করছে, এবং এই ডিম বেচে তার সারা দিনের খাবার চলে, আহার চলে, এবং এই ডিম থেকে কিন্তু মানে তার হাজবেন্ড অর্থাৎ মোরগও কিন্তু এই ডিম থেকেই খায়। সো ডিমের দাম খুব একটা বেশি নয়। সমস্ত মুরগির জন্য হাততালি। আর জাহাঙ্গীর ভাইয়ের জন্য এবার হাততালি, যারা আমাদেরকে মুরগি বানিয়ে রেখেছে। দুধের শক্তি ডিমে বল, দুধের শক্তি ডিমে বল। এবার কুমিল্লায় ফুটবল খেলা দেখতে যাই, চল। সে খেলবে বল, আসবে খেলতে। কুমিল্লা লালমাই থেকে টিমের সবচেয়ে সেরা খেলোয়াড় নূর মোহাম্মদ রনি। আত্মাবাসকলা মহিজনুকু লে হাকুয়ে। ভাই ভয় পাবেন না, আমি কুমিল্লার পোলা রনি। ফ্রান্সে বলছি মনে হয়। ভাই আপনার তো নরম নরম বল পছন্দ। হাসুর সাথে আমাদের ব্রাজিলের প্লেয়ারদের মিল কোথায়? নাও উই আর 7 আপ। আমি রোনালদো বিশাল বড় ফ্যান। রোনালদো তার 6 নম্বর বাচ্চা নাম রাখছে ফেলান্টি। বলুন তো কেন? আমি কেমনে কমো? ফাউল কি আমি করছি নাকি? ভাই, এই ফুটবল খেলতে ফুটবলটা না আমার দাম্পত্য জীবনে আসে ইফেক্ট করছে। কি পরিমাণ ইফেক্ট করছে তা বলে বুঝাতে পারবো না। ওই যে বাসি ফোনা দিলে খেলাই শুরু করতে পারি না। আমি যখন বিয়ে করতে গেলাম, বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেলাম, তখন কোনো পক্ষ আমাকে জিজ্ঞেস করে ছেলে কি কি করতে পারে। আমিও বলে দিছি আমি একজন ফুটবলার, চোখ বন্ধ করে গোল পোস্টে বল ঢুকাতে পারি। আমাদের তুষার ভাইয়ের ফেভারিট খেলা হচ্ছে ফুটবল। তো ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই ফুটবল আপনার এত ফেভারিট কেন? ভাই বললে, আরে বেটা ফুটবল খেলা কর্নার আছে, কর্নারে গিয়ে এক প্যাক মেরে আসা যায়।
আমি কিন্তু আমার এলাকার বিশাল বড় প্লেয়ার, আমার কাছ থেকে সহজে কেউ বল নিতে পারে না। তো আমি ওই দিন একটা ম্যাচের মধ্যে বল নিয়ে টান দিয়ে বিপক্ষ দলের ডিবক্সে ঢুকে গেলাম। তখন দুজন ডিফেন্ডার বলের মধ্যে অনেক জোরে কিক করছে, আমি তার কিক বলে লাগতে দিই নাই, কিন্তু এরপর থেকে আমার বউ আমাকে এক ডিমওয়ালা বলে ডাকে। ভাই হাসি মজা তো অনেক করতেছি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন ভাই। আমি অলরেডি আমার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে ক্ষমা নিয়ে আসছি। তুষার ভাই স্বপ্ন বাপু আমাকে ক্ষমা করে দিবেন। আগামীকাল আমার একটা ম্যাচ আছে ব্রাহ্মণবাড়িয়ায়। তো ভাই ফুটবলের কথা বলতে গেলে না, ছেলেদের পাশাপাশি কিন্তু মেয়েরা অনেকেই গিয়েছে। আমাদের এলাকায় মেয়েদের একটা ফুটবল টুর্নামেন্টের মধ্যে দুপাশের দর্শকের মধ্যে মারামারি লেগে যায়। তখন পুলিশ এসে মারামারি বন্ধ করে বলতেছে আপনারা মেয়েদের সাহায্য করবেন, সাপোর্ট করবেন, মারামারি কেন করতেছে? তখন চেয়ারম্যান সাহেব এসে বলতেছে মেয়েরা ফুটবল খেলবে, মেয়েরা ভলিবল খেলবে, ক্রিকেট খেলবে, কোনো সমস্যা নাই, কিন্তু ফুটবল মাঠে মেয়েদের জার্সি চেঞ্জ করতে কে বলছে ভাই? তো জার্সির কথা বলতে গেলে আমার পুরনো একটা কথা মনে পড়ে গেলো স্কুল জীবনের। আমাদের স্কুলের জার্সিগুলো বারবার চুরি হয়ে যাচ্ছিল। তো এই ম্যানেজার সাহেব অনেক চিন্তা ভাবনা করে একটা পদক্ষেপ নিলেন, জার্সির পিছনে নাম লিখে দিলেন লালমা স্কুলের জার্সি। তারপরও চুরি থামতেছে না, ম্যানেজারের মাথায় হাত, হায় হায় এবার কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সর্বশেষ একটা পদক্ষেপ নিলেন, এরপর থেকে টোটালি চুরি বন্ধ। নতুন জার্সি বানালেন, জার্সির পিছনে লিখে দিলেন লালমা স্কুল থেকে চুরি করা জার্সি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে 2026 সালের হেক্সা মিশন কমপ্লিট করে বিশ্ববাসী সহ শবনম আপুর মন জয় করতে পারি। শুরুতে আগে ওর হাতে আমি আরেকটা দিতে চাই। ওকে, ওই যে আর কেউ এক 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 ডিমালা বলবে না। ওকে, আমাদের বেশি পছন্দ করেন তুষার খান, বলবেন। তুমি তো প্রথমে আমার মনটা খারাপ করে দিছো। ব্রাজিলের জার্সি পরে ঢুকলা, আমি ব্রাজিল সাপোর্ট করি, তুমি 7 দিয়ে শুরু করলা, তখনই তো মনটা খারাপ হয়ে গেল। আমি একটু বলি ভাই, আমি এই স্টেজে অনেক কিছু মিলিয়ে, যেহেতু হাসো সিজন 7 বলেছি, 7 সমুদ্র 13 নদী পার থেকে পারফরমার নিয়ে এসেছি, এটা বলেছি। হাসো লাকি 7 সব বলেছি, শুধু একটা কথা যেটা বলিনি সেটা হচ্ছে এই 7 গোলের কথা। কারণ আমি নিজে একজন ব্রাজিলের সাপোর্টার, আমি ভেবেছি আর যাই করি এই কথা আমি কোনোদিন বলবো না, কিন্তু ওই যখনই ব্রাজিলের জার্সি পরে আসছে তখনই সবার মাথায় হাসো সিজন 7 7 গোল ব্রাজিল। আমি জীবনে পাইনি। তারপরে তোমার পারফরমেন্স দিয়ে ওটা আমি ভুলে গেছি। জি, ওটা ভুলে গেছি। ভালো ছিল, অনেক ভালো ছিল। শবনম ফারিয়া। রনি, অনেক তাড়াহুড়া ছিল আজকে তোমার পারফরমেন্সে, মনে হচ্ছে তোমাকে পারফর্ম করতে হবে তাই তুমি পারফর্ম করছো, অনেক ফাম্বলিং হচ্ছে। আর আমার মনে হচ্ছে যে তুমি এনজয় করছো না যেভাবে তোমার এনজয় করা উচিত। তুমি খুবই ভালো পারফর্মার, আমি তোমার কাছ থেকে আমার এক্সপেকটেশন আরও অনেক বেশি। মানে আমার মনে হয়, আমি জানি না কি সমস্যা ছিল তোমার আজকে, কি ছিল, বাট বেস্ট অফ লাক, নেক্সটটা আরও ভালো হতে হবে। দারুণ বলেছে। কারণ কি, মানে তুমি যে লাস্টে বললে হেক্সা মিশন সম্পন্ন করবো এবং শবনম ফারিয়ার মন জয় করবো, তুমি কি তার কথা ভাবতে গিয়ে কি এত তাড়াহুড়া করেছো? গ্যালারিতে যখন এমনি খেলা হয়, গ্যালারিতে যখন পছন্দের কোনো মেয়ে থাকে না, তখন খেলার মানে ধরনই পাল্টে যায়। এরকম কিছু হয়েছে? হ্যাঁ, মানে মেয়েদের প্রতি তোমার ফিলিংসটা কেমন? এরকম না তো ওই যে আমার যেরকম, এরকম এরকম না তো, মানে দুর্বল দুর্বল হলে হবে না, বল সবসময় পায়ে থাকতে হবে। হ্যাঁ, ওকে। আমিন ভাই। ইয়েস রনি, রনি এর আগে প্রমাণ করেছে যে সে একজন ভালো পারফর্মার আনডাউটলি। আজকে একটু তাড়াহুড়ো ছিল, মন খারাপ করার কোনো কারণ নেই, আরেকটা চান্স তোমরা সবাই পাবে, তো নেক্সট টাইম ইনশাল্লাহ ফাটিয়ে দেবে, সে আশা রইল তোমার প্রতি। বেস্ট অফ লাক। খেলোয়াড় হিসেবে তুমি আসলে কেমন? তুমি এমনি এমনি তো আমার মনে হয় না যে এই জার্সি পরেছো, এই ক্যারেক্টার বেছে নিয়েছো। অ্যাকচুয়ালি তুমি কি ফুটবল খেলো? ফুটবল খেলো? ক্রিকেট ভালো খেলি। ক্রিকেট ভালো খেলো? তো ক্রিকেট না খেলে কেন ফুটবল খেলতে আসছো? ভালো লাগলো ফুটবল। ওকে, খেলোয়াড় হিসেবে ও আসলে কেমন, মানে কেমন কেমন মানে ও ক্রিকেটার হিসেবে খুবই দুর্দান্ত, কিন্তু ফুটবলার হিসেবে এসছে। তাহলে যার যেটা কাজ না সে সেটা যদি করে তাহলে এরকমটাই হওয়ার কথা। যেমন যেমন হচ্ছে যে ডিমের ব্যবসা চলছে, যদি ফুটবল খেলা মানুষ না খেলে যদি পশু পাখি খেলে তাহলে কেমন হবে ধারাভাষ্যটা আমি একটু দিচ্ছি। এক দলে পশু আর এক দলে পাখি,
খেলা শুরু হয়ে গেছে মাঠের মধ্যে যে অদ্ভুত যন্ত্রটা দেখতেছেন সেটা আর কেউ না আজকের খেলার রেফারি খেলা বল চলে গেছে এবার হাতির গায়ে হাতি থেকে এবার ঘোড়া থেকে গরুর পায়ে বল গরু থেকে বিপক্ষ দলের খেলোয়াড় মুরগির পায়ে মুরগি থেকে হাঁস থেকে আবার টিয়া পাখি থেকে বিপক্ষ দলের খেলোয়াড় ঘোড়ার পায়ে ঘোড়া থেকে আবার বিপক্ষ দলের খেলোয়াড় হাঁসের পায়ে হাঁস থেকে মুরগি গুটি পায়ে বল দিয়ে ঘুরছে গোল দেওয়ার সম্ভাবনা কিন্তু না মুরগি ডিম পেরে ফেলছে ওকে আজকে ডিমটা দে একটা জোরে হাততালি রনির জন্য রনি তুমি বুকে আসো তুমি ব্রাজিলের ফ্যান আমিও ওকে আর্জেন্টিনার লোকজন আজকে বলছে যে আজকে সবাই বলছে ওর পারফরমেন্স ভালো হয়নি যে যা বলে বলুক পারলে আপনারা আর্জেন্টিনার একজন ফ্যানরে পাঠান এই মঞ্চে নাকি কে আছে কে আর্জেন্টিনা কে আর্জেন্টিনা এটা একটা কমেডি প্রোগ্রাম এর মধ্যে খেলাধুলা কিসের অনেক শুভকামনা তোমার জন্য বলটা নিয়ে চলে যাও ওকে এই পারফরমেন্স দেখে আমার সেই আবাহনী মোহামেডান সেই টিমটার কথা মনে পড়ছে যে কি ছিল জৌলুস ফুটবল টিম ছিল বাংলাদেশের অসাধারণ একটা জোরে হাততালি আবার ফিরে আসুক আবাহনী মোহামেডান ফিরে আসুক না আসুক মোহাম্মদপুর ঢাকা থেকে আসবে এই মঞ্চে মাতাতে মেহেদী হাসান তরু জানা না মনটা ভালো নাই মেজাজটা খুব গরম আমার নামটা শুনছেন নামটা কি আপু তরু হ্যাঁ এটা কোনো মানুষের নাম তোর জায়গায় গয়লা যায় গরু কেন গরিবের নাম এমন কেন হবে আমার কথা হচ্ছে তুই বাবা গরিব তুই ভালো কিছু অ্যাফোর্ড করতে পারবি না ফাইন নাম তো ফ্রি ভালো নাম রাখ না নাম রাখছে তরু সারাটা জীবন স্ট্রাগল করতে হয় প্রবলেম হয় যে কোরবানির ঈদের সময় কাউকে আমি যদি ফোনে বলি ভাই তরু কিনছি 1.5 লাখ সেই দিন রাস্তায় এক লোকের সাথে দেখা সে বললো ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলি আমি মনে করলাম কমেডি করতেছি হয়তো বা আমাকে চিনে সেলফি টেলফি চলবে শিওর ভাইয়া আপনি কি অ্যাবনর্মাল আমি যে আব্বারে কইলাম আব্বা এইসব কি আমি তো রাস্তায় চলতেই পারতেছি না মানুষকে আমি নাকি অ্যাবনর্মাল না রে তুই নর্মালও না অ্যাবনর্মালও না তুই সিজার অ্যাবনর্মাল থেকে মনে পড়লো আমার আব্বার কথা আমার আব্বা অ্যাবনর্মাল না কিন্তু অমায়িক দুর্ব্যবহার সেটে আসার আগে আমি আব্বা সহ রিক্সা দিয়ে যাচ্ছিলাম আচ্ছা তো রিক্সাওয়ালা একটু অসুস্থ তা আব্বা 50 টাকার ভাড়া 100 টাকা দিয়ে দিল রিক্সাওয়ালা বললো বাবা আমার একটু দোয়া করে দিয়েন আব্বা দোয়া করে দিল খুব ভালো কথা বিকালবেলা দেখি ওই রিক্সাওয়ালা খয়রাত খুঁজতেছে আমি কি ব্যাপার আপনারা সকালবেলা আব্বা দোয়া করে দিল এখন খয়রাত খুঁজতেছেন আর কোয়েন না আপনার আব্বা এমন দোয়া করছে আমার রিক্সাটাই চুরি হয়ে গেছে আমি সাথে সাথে মাথা দিয়ে মাটিতে পড়ে গেলাম মনে করতে রিক্সাওয়ালার দুঃখে বাসা থেকে বের হওয়ার আগে আমি আব্বারে কইছি আব্বা হাসতে যাইতেছি দোয়া করে যেন উইনার হইতে পারি তারপরে বাবা তো এই যে ফার্স্ট এপিসোড উইনার হলাম গিফট পেলাম বাবারে ফোন দিয়ে বললাম বাবা ফার্স্ট এপিসোড উইনার হয়েছি আমি তো একটা রাইস কুকার পাইছি বেচা ক্যাশ টাকা লো আমি বাবা এটা সম্ভব না এখানে এইসব সম্ভব না আর রাইস কুকার তো বাসার কাজে ব্যবহৃত হবে তাই না ভাত রান্নার সুবিধা হবে ঘরে একটা বউ আনছস রান্না বাড়ি তো কিছু করে না দুগা ভাত রান্না এটাও বন্ধ করে দিবি এই হঠাৎ করে বকে কি তোর যখন যা কিছু লাগবে আমাকে বলবি ভাই এই কথা শুনলে এক্সাইটেড না সব ছেলেবেলা তাই তো চায় তাই না আমি বললাম বাবা যখন যা লাগবে আমাকে বলবি আমি আব্বা একটা সাইকেল কিনে দাও শেষ করতে দে তোর যখন যা কিছু লাগবে আমাকে বলবি কিন্তু চাবি না আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন বাবাকে বলতেছি বাবা আমার একটা সাইকেল কিনে দাও আমার সব বন্ধুর সাইকেল আছে তারপরে বলতে 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 আব্বা একদিন বিরক্ত হয়ে বল চল সাইকেলের দোকানে যাব আমি তো এক্সাইটেড আমি যে সব বন্ধুরে যাই কইলাম আজকে ভাই আইতাছি সাইকেল ভাই আজকে চালাইবো গেছি আমি একটা সাইকেলের দোকানে লাল রঙের একটা সাইকেল পছন্দ করলাম আব্বা দামাদামি করতেছে কিছুক্ষণ পরে আব্বা একটা টায়ার লয়ে আইছে আমার হাতে একটা লাঠি দিল চালা বিকালবেলা আমার 4 বন্ধু সাইকেল আর আমি টায়ার চালাইতেছি ও মাই ভাল লাগে না একদম ভাল লাগে না আর একটা ইয়ে ছিল ট্রেন্ড মাগরিবের পর বাসার বাইরে থাকা যাবে না তাই না তুষার ভাই কেন
কেন? কারণ হচ্ছে মাগরিবের পর বাসা বাইরে থাকলে ছেলে ধরে নিয়ে যাবে। তুমি গরিব, তোমার ছেলে ধরে কি করবে? এই জন্য প্রায় আব্বার সাথে আমার ঝগড়া লাগতো, প্রায়। একদিন তো আব্বা খুব সিরিয়াস হয়ে গেল, সিরিয়াস হয়ে আমার বলতেছে, তোর আমি তেজ্য পুত্র করে দিলাম, যা আমার বাসার বাইরে থেকে বের হয়ে যা, তুই আমার কোনো সম্পত্তির ভাগ পাবি না। সাথে সাথে ভাইয়া পিছন থেকে আইসা বলতেছে, বাবা ওরে তেজ্য পুত্র কইরো না, ও সম্পত্তির ভাগ পাইতে হবে। আমি তোকে কিরে ভাইয়া, তুই তো সব সম্পত্তির ভাগ পাবি, তোর তো খুশি হওয়ার কথা, কারে রাখ সম্পত্তি। তুই জানো আব্বা সম্পত্তি কি? না, 19 লাখ টাকা লোন। তোর যদি ভাগ থাকে তাহলে 9.5 ভাগ হইব। যাক, তারপরও আর আমাদের সময় একটা ট্রেন্ড ছিল, এন্টারটেনমেন্টে তো তেমন কিছু ছিল না আমাদের সময়, মানে 90s এর কথা বলতেছি। ফারিয়াপু ছোট ছিল তখন, তো ওই সময় আমাদের এন্টারটেনমেন্ট একটাই ছিল, ফ্যাশন টিভি নামে একটা টিভি ছিল। ওখানে দেখে আমাদের লাইফটা সেটেল হয়ে যেত। তুষার ভাই দেখছেন না, কি খুশি দেখো। তো যেহেতু আমরা দুই ভাই, বড় ভাই আমার দুজনেরই দেখতে হবে, তো ভাইয়া আর আমি মিলে একটা টাইম ফিক্স করছি যে রাত 10টা থেকে 10:30 পর্যন্ত আমি দেখব, দেখে হাতের কাজ সেরে শুয়ে পড়বো। এই দুষ্টু, হাতের কাজ মানে ওইটা না, মানে ব্যাগ গুছিয়ে ব্রাশ করে। ওকে, আগে শুরুতে বাবাই বলুক নাকি? না, তরু তো অ্যাজ ইউজুয়াল বেস্ট পারফর্মার এই সিজনের আমি মনে করি, এবং যারা আরও পারফর্মাররা রয়েছে আমাদের, তারাও শিখছে তরুর কাছ থেকে কিভাবে স্টেজ কন্ট্রোল করতে হয়, কিভাবে অডিয়েন্স কন্ট্রোল করতে হয়। আমার মনে হয় ও হচ্ছে ওদের গুরু, আমার কাছে ফিল হয়, এবং অবশ্যই তুমি ওদেরকে টিপস দিবে। তরু তো আনডাউটলি গুড, মানে সবচেয়ে বেস্ট পারফর্মার মনে করি আমাদের এই ইসের মধ্যে। গত পর্বেও ভালো করেছিল, 2টো রাইস কুকার ইতিমধ্যে সে পেয়ে গিয়েছে। তোর বাবা যেহেতু বলেছে আর লাগবে না মনে হয়, লাগবে না, অন্য কিছু লাগবে। টিভি দেয় কিনা দেখ, আমার রুমে দেওয়া যায় কিনা। অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। শবনম, ফারিয়া, এটাই নিয়ম, হাতটা দিবে। আমি আপনার পারফরমেন্সের জন্য ওয়েট করি, যেদিন দেখি এসে যে মার্কশিটে আপনার নাম লেখা, আমি ওয়েট করি আপনি কখন পারফর্ম করবেন। মার্কিং করতে ইচ্ছে করে না, আমার মনে হয় যে আমি এটা এনজয় করি। খুব ভালো ছিল অ্যাজ ইউজুয়াল, ভেরি নাইস। তুষার ভাই, কি অসাধারণ এন্ট্রি, একদম ডিফারেন্ট একটা কিছু, এবং ওর মধ্যে একটা বিশাল বড় ভাই বিষয় আছে, কিন্তু একটা চেয়ারের মধ্যে, ওর অ্যাটিটিউডের মধ্যে, এবং সেখান থেকে অনেক মজার কিছু বের হয়। শুরুর দিকে একটু হালকা ছিল, তারপরে যথারীতি তুমি তরু তুমি তোমার জায়গায় চলে গেছো। খুবই ভালো ছিল, খুব এনজয় করেছো, খুব ভালো ছিল, খুব ভালো। তার জোকস বলার যে এক্সপ্রেশন, সেটার জন্য শবনম ফারিয়া এক্সাইটেড হয়ে থাকে। আচ্ছা, আমি একটু বলি যে আজকে ডিম নিয়ে এত কথা বলছি, ডিম এটা কিন্তু জাস্ট ডিম না, এটাকে বলে কিন্তু একটা কোষ। এটা কিন্তু একটা কোষ, জানেন কি? মেডিকেল মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড তো অনেকে নাই। এটা কিন্তু একটা কোষ, এবং এটাকে এভাবে মারা মানে কোষে চর মারা। আচ্ছা, এটা না ফান, এটা ফান না, এটা সিম্পল। অ্যাকচুয়ালি ডিম কিন্তু এমনি হয় না। এক বাবাকে প্রশ্ন করতে পারি, সেই সাথে আপনাকে, মানে অনেক কারণে অনেক কিছু হয়, বাট মেডিকেল সায়েন্স রিসেন্টলি এটা একটা রিসার্চ করেছে। আমরা শুধু ফান করবো না, অনেক কিছু আমরা শিক্ষা দেবো। ডিম কিন্তু এমনি হয় না, অ্যাকচুয়ালি একটা রোগের কারণে ডিম হয়। জানেন কি এটা কি? কোন রোগের কারণে ডিম হয়? আমার কথা হচ্ছে মেডিকেল সায়েন্স পৃথিবীতে এত কিছু থাকতে মুরগির ডিম নিয়ে কেন গবেষণা করছে? আর সেটার ইনফরমেশন আপনার কাছেই কেন? হ্যাঁ, আমার কাছে ডিমা কিনা মুরগি কেটে নিয়ে অনেক হয়ে গেছে, কিন্তু রিসেন্ট তো মেডিকেল সায়েন্স গবেষণা করছে যে একটা রোগের কারণে ডিম হয়। কোন রোগের কারণে বলতে তো পারলেন না, আমি বলছি
মোরগের কারণে। ওকে, এক বাবাকে বলি মোরগের কারণে। এক বাবা বুঝবে মোরগকে কি বলে, কক। এবং মোরগ যখন মুরগির ইয়েতে থাকে, পিঠে থাকে, তখন দেখতে বলে ককপিট। না, আমি এটা বলতাম না। কেন মোরগের প্রসঙ্গ আসলো আপনি ঝুটি দেখে বুঝছেন না? মোরগের ঝুটি, আর তখন কিন্তু একটা আওয়াজ হয়, হ্যাঁ, কক 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 কক। এবং আমি ওটা আবার বলতে চাই, মোরগ কেন প্যান্ট পরে না? কেন? যেটা দেখে বোঝা যায় ও মোরগ, সেটা তো থাকে ওর মাথার উপর। ওর অ্যাকচুয়ালি আন্ডারওয়্যার পরা উচিত মাথার উপর। ওকে, আমাদের এই অনুষ্ঠানের সেরা যোদ্ধা, একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। ওকে, আমি বলবো যে শেষ পর্যন্ত জমে উঠেছে আমাদের এই এপিসোড, একটা জোরে হাততালি। প্রত্যেক পারফর্মার তৃতীয় রাউন্ডে লড়ছে। আজকে তৃতীয় রাউন্ডের প্রথম এপিসোড দুর্দান্ত হয়েছে। আমরা এই এপিসোডের ফলাফল তো দেখব। এই এপিসোডে কে পাবে পুরস্কার, কে পাবে ফ্রাই প্যান এবং সেই সাথে ডিম উপহার, একটা জোরে হাততালি। আজকে একটি গেস্ট পারফরমেন্স রয়েছে আমাদের পুরাতনদের মধ্যে। দুর্দান্ত একজন পারফর্মার আমিন ভাই, যার পারফরমেন্স দেখবার জন্য বলেছিল ওয়েট করে থাকি, সে আসবে আজকে। বলে রাখি, প্রত্যেক পারফর্মার তৃতীয় রাউন্ডে খেলছে এবং প্রত্যেকে 2 বার করে পারফরমেন্স করার সুযোগ পাবে এবং তারপরে এলিমিনেশন হবে। তারপরে চতুর্থ রাউন্ডে কারা যাবে সেটা আমরা দেখব। তার আগে আজকের পারফর্মারদের জন্য জোরে একটা করতালি। আমাদের প্রিয় 3 জন বিচারক রয়েছেন তুষার খান, শবনম ফারিয়া এবং রয়েছেন আমিন খান, একটা জোরে হাততালি হোক। আমাদের এপাশে মেন্টররা রয়েছেন যারা তৈরি করছেন আমাদের পারফর্মারদের, তাদের জন্য জোরে করতালি। আমাদের প্রিয় রাবার ব্যান্ড রয়েছে, ডিপ্রেশনে থাকবেন না, হ্যাঁ, একটা জোরে হাততালি রাবার ব্যান্ডের জন্য। সেখানে আমি আবহেনা রনি রয়েছে, আমার জন্য একটা হাততালি হোক। বলে রাখি, আমাদেরকে আজকে দুর্দান্ত লাগছে, অনেক সুন্দর লাগছে, অনেক স্মার্ট লাগছে, কারণ আমাদের কস্টিউম স্পন্সর এলিট লাইফস্টাইল, 12 ক্লথ, সেই সাথে টাসেলো। ওদিকে টাসেলো, ওদিকে মার্সেল। যেই মার্সেল যে হবে উইনার তাকে দিচ্ছে 5 লক্ষ টাকা। ফার্স্ট রানার আপের জন্য রাখছে 3 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ তাকে দিচ্ছে 2 লক্ষ টাকা। মানে সব মিলিয়ে মানে 10 লক্ষ টাকা 3 জনকে ভাগাভাগি করে দিচ্ছে নাকি? হ্যাঁ। আর বাকি সবাই ওরা কি খাবে? ঘোড়ার হান্ডা নাকি? ওরা কি, হ্যাঁ, ওরা কি খাবে? ডান্ডা মেরে ঠান্ডা। ওকে, আমরা ডিম নিয়ে এত কথা বলছি, এই যে ডিমের দাম যে বেড়ে গেল, এটা কারা বাড়ালো? কারা? এই যে আমরা বলছি সিন্ডিকেট, ওই সিন্ডিকেট আমরা ভেঙে দিতে চাই। আমি বলবো যে ডিম ভাগার আগে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। ডিমের দাম বাড়াইছে সিন্ডিকেট গুন্ডা, আমুকি মোড়া ঘোড়া রান্ডা, 10 টাকার ডিম সে 15 টাকা, মুরগি সে নিজেও জানে না। 10 টাকার ডিম সে 15 টাকা, মুরগি সে নিজেও জানে না। ওকে, এবার ডিম নিয়ে এত কথা বলছি, আমি ডিম নিয়ে একটু প্রশ্ন করতে চাই। এই যে মোরগ পোলার মধ্যে ডিমটা দেয়, এই ডিমটা অ্যাকচুয়ালি কখন খাওয়া? মানে শুরুতেই খাবো, শেষে খাবো, না কখন খাবো? মোরগ পোলার মধ্যে যে ডিমটা দেয়, আমি শিওর না যে কখন খেতে হয়। হ্যাঁ, খাদক বলবে সবার আগে। আপনি খান না নাকি? না, আমি খান। হ্যাঁ, আচ্ছা, খান। ডিমটা আগেই খেতে হয়, সবার আগে খেতে হয়, সবাই আগে। আচ্ছা, মোরগ পোলার মধ্যে কেন মুরগির ডিম দিয়ে রাখছে? মোরগ পোলার মধ্যে মুরগির ডিম দেয় হচ্ছে মুরগিকে যেন না মিস করা হয়। ও আচ্ছা, এটা ব্যালেন্স। বাবা, গুড। এবার শবনম ফারিয়ার জন্য, ডিম যদি গাছে ধরতো তাহলে কি হতো? ধরেন আপনার বাড়িতে একটা গাছ, আপনার বাসায় গাছ আছে, আপনার বাসার গাছে ডিম ধরে আছে, তাতে কি সমস্যা হতো না সুবিধা হতো? কোনো পার্থক্য নাই? বাজার থেকে কিনতে হতো না, গাছ থেকে পেরে খেতে পারতাম। ওকে, আমি বলি গাছ থেকে আপনি পেরে খেতেন, কিন্তু সেক্ষেত্রে কি হতো জানেন? আপনার ডিম পাড়তে কষ্ট হতো। উনি ভাবছি কষ্ট আদৌ হতো কিনা। একটু আগে বাবা নিয়ে কথা হচ্ছিল। জি, আমার বাবা আপনার অনেক বড় ফ্যান ছিল, এটা আমি আপনাকে বলেছি।
So I really miss him যে এই যে যোগগুলো হচ্ছে আমার বাবা থাকলে খুবই মজা পেত ডেফিনেটলি যেহেতু আমি শোতে আছি সেটা দেখতো সো আই রিয়েলি মিস হিম এবং আপনার বাবা থাকলে আমার হাতে তুলে দিত আসলে উনি যখন বলেছেন আমাকে প্রথমে যখন বলেছেন যে আমার আব্বা আপনাকে অনেক পছন্দ করতো কথা কথা জানলাম যে ওনার মাও মোটামুটি আমাকে পছন্দ করে কিন্তু ওই যেটা আর কি এক জায়গায় আটকে আছে সেটা আমরা দেখা যাক আস্তে আস্তে সমাধান আস্তে আস্তে হবে সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমার জন্য একটা জোরে হাততালি আমাদের আমি একটু বলেই রাখি আজকে বলে রাখি আমিন ভাই এবং তুষার ভাই আমাদের সাথে আগে আছেন মানে আমরা তাদের কমেন্টস প্রত্যেকটা পারফরমারের জন্য এটা একটা অ্যাসেট মানে এটা গাইডলাইন শুধু তাই নয় আমিও আমার লাইফের অনেক কিছু আমিন ভাইয়ের কাছ থেকে আমি শেয়ার করি বা ভাই এটা করা ঠিক হবে কিনা এমনকি ড্রেস আপের ক্ষেত্রে আমি জানি তুমি কত স্মার্ট কিন্তু এর বাইরে বলছি শবনম ফারিয়া আমাদের অনেক গেস্ট আসছে তাদের মধ্যে অন্যতম শবনম ফারিয়া একটা জোরে হাততালি আমিন ভাই বলেন আপনি ঠিক কিনা মানে আমরা এক্ষেত্রে একমত কিনা অবশ্যই ওকে একটা জোরে হাততালি থ্যাংক ইউ ওকে আর কথা বাড়াবো না আমিন ভাই অনেক আগেই সার্টিফাইড করেছে যে তুমি দুর্দান্ত ওয়ান অফ দ্য বেস্ট স্ট্যান্ড আপ কীভাবে করতে হয় তোমাকে দেখে অন্যদের শেখার আছে সেই তেমনই একজন হাসো সিজন 3 থেকে আসছে মাহমুদুল হাসান রেজা একটু স্ট্রাগলের কথা শেয়ার করি আজকে করো ছোটবেলা থেকে মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছি সো মিডল ক্লাসটা যতটা না স্ট্রাগলের তার থেকে বেশি স্ট্রাগলের হচ্ছে মিডল ক্লাস মাকে হ্যান্ডেল করা আমরা ফ্যামিলি সবাই ভাবতাম হচ্ছে আমরা আপার মিডল ক্লাস কিন্তু আমাদের মা ভাবতো আমরা লোয়ার মিডল ক্লাস সো যেটা হয়তো মানুষ উত্তরাধিকার সূত্রে কী পায় জায়গা জমি আমি পাইতাম জামা কাপড় আমাদের বাসায় কোনো একটা অকেশন হইলে মা আমাকে নতুন জামা কিনতে দিত না বড় ভাইয়ের যেটা গায়ে না লাগতো এটা আমারে পরাইতো তো একদিন কি হলো আমি লম্বা হয়ে গেছি বড় ভাইয়ের থেকেও লম্বা স্বাস্থ্য ভালো হয়ে গেছে এইবার তো আমার নতুন জামা কাপড় কিনে দিতেই হবে হ্যাঁ কিন্তু না আমার মার কাছে আলাদা একটা প্ল্যান ছিল ওটা আমি জানতাম না কি এরপর থেকে আমার বাপের কাপড় চোপড় পরানো শুরু করছে তো আমার বাপ আবার হচ্ছে এলাকায় অনেক ফেমাস ছিল কারণ সে আমাদের এলাকায় প্রথম রেডিও নিয়ে আসছিল রেডিওটা সে বেসিক্যালি বিয়ে করে শ্বশুরবাড়ি থেকে আনছে রেডিওতে একটা গানই বাজতো আমরা সারাদিন শুনতাম ওই গানটা আমি দেখে তোর বাপের সংসার করতেছি অন্য কেউ হলে লাথি মেরে চলে যেত গুড ফ্রেন্ড সার্কেলে হয় না যে পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ফ্রেন্ডের মাকে সবাই ভয় পায় হ্যাঁ ওটা ছিল আমার মা তো আমার মা সব ফ্রেন্ডদেরকে একদিন ডেকে বলছে শোনো তোমরা কোনো আজে বাজে ছেলের সাথে মিশবা না লাইফে ভালো কিছু করতে হলে ভালো ছেলেদের সাথে মিশবা এর পরদিন থেকে আমার ফ্রেন্ড আমার সাথে মেশা বন্ধ করে দিল রনি ভাই একটা কথা তো সবসময় শুনছেন যে আপনি যত বড়ই ভুল করেন পুরো পৃথিবী অন্যদিকে থাকুক আপনার মা আপনার পাশে থাকবে অবশ্যই এটা ফাও কথা ভাই ছোটবেলায় আমি একটা সামান্য 60 টাকা দামের একটা কাচের গ্লাস ভেঙে ফেলছিলাম স্টিল বাম কানে কম শুনতেছি তো ছোটবেলায় যখন বিয়ের দাওয়াত খাইতে যাইতাম তো আব্বা বিয়েতে কত টাকা গিফট দিছে এটা খাইতে বসলেই জানতে পারতাম কারণ আম্মা পাশে বসে বলতো 500 টাকা গিফট দিছি খালি পোলাও খায় পেট ভরিস না বেশি করে মাংস খা তো এখন বড় হয়েছি বিয়ে করছি বউ নিয়ে যদি কোনো বিয়ের অনুষ্ঠানে যাই এখন অন্যরকম কথা শুনি সবার একটাই কথা বাচ্চা নিচ্ছ না কেন তো একটা বিয়েতে গেলাম এক মুরব্বী এসে বলতেছে রেজা তোমার বয়সী সবাই তো বাবা হয়ে গেছে তোমার খবর কি বললাম আঙ্কেল আপনার বয়সী অনেকেই তো চলে গেছে আপনার খবর কি তো এই মা বলি আর বউ বলি যেটাই বলি এই এরা যে প্যারাটা দেয় এটা বেসিক্যালি হ্যান্ডেল করে হচ্ছে হাজব্যান্ড যারা তারা তো এটার আসলে কোনো স্পেসিফিক রুলস নাই কিভাবে হ্যান্ডেল করলে সুখে শান্তিতে থাকা যায় এক একজন এক একভাবে হ্যান্ডেল করে আমি এই যে তারেক ভাইয়ের বাসায় গেলাম একদিন তারেক ভাইয়ের সাথে তো দেখলাম বাসায় ঢোকার সময় ভাবির জুতায় একটু তারেক ভাইয়ের পা লাগছে তারেক ভাই সালাম করলো আমি বললাম ভাই ভাবির এত ভালোবাসেন কয় শোন রেজা খাওয়ার জিনিসকে কখনো অসম্মান করবি না
এই ভালোবাসার জন্য মানুষ কত কি না করে। হ্যাঁ, সম্রাট শাহজাহান তাজমহল বানাইছে। হ্যাঁ বানাইছে। তো এই তাজমহল যে বানানো হয়েছে এটা দেখে সে ইমপ্রেস হয়ে গেছে, এত সুন্দর করে বানাইছে। তো এটা যেন আর কেউ বানাতে না পারে, যেই হাত দিয়ে শ্রমিকরা বানাইছে হাত কেটে দিছে। শাওন ভাই, আপনার যে একটা ছোট্ট বাবু আছে, শুনলাম ভাবি নাকি ওই বাবুটা দেখে অনেক বেশি ইমপ্রেস। হ্যাঁ, ফারিয়া আপু, জোকসের জন্য আসলে মা বউ এদের নিয়ে আসলে অনেক ফান করে অনেক কিছুই বলেছি। মানে বুকে হাত দিয়ে যদি একটা কথা বলি, আপনি পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় গেলেও একটা ভালো বউ খুঁজে পাবেন, বাট প্রবলেমটা হচ্ছে পৃথিবীটা গোল, কোনো কোনাই নাই। থ্যাংক ইউ। তুষার ভাই, আমি সবসময় যেটা বলি যে ওরা যারা পারফরমেন্স করে ওরা নিঃসন্দেহে ভালো করে, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। তবে আমি তোমার সিজন 3-তে তো আমি ছিলাম না, অনেকগুলো পারফরমেন্স আমি তোমার মিস করেছি, দেখেছি পরে। তো আমি খুব এনজয় করেছি, খুব ভালো ছিল। ওকে শব্দ ফারিয়া দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, আমি তো আগে দেখিনি, কিন্তু আজকে তো সামনাসামনি দেখলেন। না, আমি আজকে আসার পর এখান থেকে শুনছিলাম যে রেজা নামের একজন পারফর্ম করবে, সে খুব ভালো পারফর্মার, আমিন ভাই বলছিল। সো অ্যাকচুয়ালি খুবই ভালো পারফর্মার, কিন্তু উনি মোটো মিডল ক্লাস না, কিন্তু নিজে জুতা পরে আসছে, হ্যাঁ সবকিছু মানে ওয়েল মেইনটেইন। কিন্তু মানে মজার ব্যাপার হচ্ছে খুবই রিলেটেবল। ওনার প্রথমে যে মিডল ক্লাসে যে যোগগুলো সব বললো, এগুলো সবগুলো আমার মার সাথে যায়, প্রত্যেকটা। এবং আমারও বড় 2 বোন আছে, আমার এক বোন আমার 16 বছরের বড়, এক বোন আমার 12 বছরের বড়। আমাকে তারপরে ওদের পুরানো জামা পরানো হয়েছে। খুব ভালো ছিল, খুব ভালো। আমিন ভাই, রেজা যে ধরনের পারফরমেন্স করে, এইসব পারফরমেন্স কখনো ইরেজার দিয়ে মোছা যায় না। এইসব পারফরমেন্স দর্শকের মনের মধ্যে গেঁথে থাকে। মানে ও কেন কন্টিনিউ করে না পারফরমেন্স আমি নিজেও জানি না। ওকে কোনো প্রোগ্রামে দেখি না আমি, বা ফেসবুক বা ইউটিউবে কোনো কন্টেন্টে তোমাকে দেখি না। কন্টিনিউ মিডল ক্লাস চাপটা থেকে যায় না। মিডল ক্লাস থেকে বেরিয়ে আসো, কারণ তোমার পারফরমেন্স কিন্তু আপার ক্লাস, অনেক আপার ক্লাস। এবং বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডি যদি একটা সম্মানজনক পর্যায়ে নিতে হয়, তাহলে 2-1জনকে দিয়ে হবে না, তোমাদের মতো অনেককে এগিয়ে আসতে হবে, তাহলে এটা একটা শিল্পের পর্যায়ে যাবে। যেটার জন্য আমরা এই সিজন 7টাকে উৎসর্গ করছি, যে আমরা এটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাব। তোমাদের হেল্প লাগবে, তোমাদের মেধা লাগবে এটাকে নিয়ে যাওয়ার জন্য। আমি আশা করব তোমার এই পারফরমেন্স কন্টিনিউ করব সব জায়গাতেই, ঠিক আছে? ইনশাআল্লাহ। অনেক সুন্দর ছিল, সেই রকম। ওকে, রেজার জন্য জোরে একটা হাত তালি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে, আমাদের গেস্ট পারফরমেন্স শেষ, এখন ফলাফল দেখা বাকি। এই 5 জনকে আমন্ত্রণ জানাবো, প্লিজ চলে আসুন এই মঞ্চে। একটা জোরে হাততালি এদের জন্য। ওকে, ফলাফল। ওকে, নায়িকা কি ডিম পাবে? ডিম্পল, আজকে কম বেশি সবাই অনেক ভালো পারফর্ম করেছে, এবং আজকে ডিসিশনটা নেওয়া খুব কঠিন ছিল। অনেক সময় একটু ইজি হয়ে যায় যে না একজন খুব ভালো করে ফেলেছে, কিন্তু আজকে সবাই ভালো ছিল, সবাই কম্পিটিশন মোডে আছে। অনেক চিন্তা ভাবনা আলোচনা করার পর আমরা ডিসাইড করেছি আজকের উইনার হচ্ছে যাকে তার গার্লফ্রেন্ড একটা এক্সপেন্সিভ সানগ্লাস দিয়েছে। বলি আমি এদের ফ্রাই প্যান দিয়েছি এবং বলেছিলাম যে আমি ডিম ব্যবসায়ী, যেহেতু প্রত্যেককে একটা করে ডিম দেব। এবং আমি বলে রাখি যে ডিম খাওয়ায় কি জাহাঙ্গীর ভাই আপনাদেরকে, হ্যাঁ। এবং জাহাঙ্গীর ভাই যখন এদেরকে ডিম খাওয়ায়, তো এরা বলল যে প্রত্যেক দিন এই এক ডিম খাওয়া যায় না, কালকে শুক্রবার, কালকে আমাদের জন্য ভালো কিছু করেন। ওকে, জাহাঙ্গীর ভাই এদের জন্য ব্যবস্থা করেছে, বলেছে প্রত্যেক দিনে 1 ডিম খাবি না, কাল শুক্রবার 2 ডিম খাবি। ওকে, ডিম থেরাপি শেষ, আমি প্রত্যেকে একটা করে ডিম দিতে চাই। সেই সাথে আমি বলেই প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30টায়
হয় আমাদের এই অনুষ্ঠান আপনাদেরকে হাসানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং আপনাদের হাসি মুখ দেখলে আমাদের বুকটা ভরে যায়। প্লিজ এই ডিমটা দাও, এই ডিমটা নাও। এবং সেই সাথে তোমাদেরকে জন্য আরও একটা সুখবর আছে। আজকের মতো বিদায়, পারফর্মারদের একটা সুখবর দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। এই যে একটা করে ডিম দিলাম না, সুখবরটা হচ্ছে এই ডিম নয় আরো ডিম আছে, এই ডিম নয় আরো ডিম আছে, এই ডিমের নেবো আমরা হাঁসো ডিমের কাছে।